নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটা ঠিক রাত 9টা মানে সময় নিউজ রুম লাইভের। আজ নিউজ রুম লাইভের শুরুতেই নজর রাখতেই হচ্ছে জয়ন্ত সিং এবং তার শাগরেদ প্রসেন। তাকেও নিশ্চয়ই মনে আছে, এই প্রসেন কিন্তু নাবালককে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই শিশু নির্যাতনের ঘটনায় কিভাবে জামিন পেয়ে গেলেন প্রসেন দাস? ইতিমধ্যে এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কিভাবে শিশু নির্যাতনের ঘটনাতেও জামিন। আরিয়াদহের ঘটনা, শিশু নির্যাতনে একেবারে চাঞ্চল্যকর মোড়, আর নির্যাতিতর খোঁজই দিতে পারেনি পুলিশ। নানা অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত অরুণ জানাবে আমাদের। অরুণ, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে ঠিক কি হয়েছিল, কেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। এইভাবে নির্যাতনের ঘটনা, ভাইরাল ভিডিও আগে জয়ন্তর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে লঘু ধারা দেওয়া হয়েছিল, কিন্তু এবারও কি লঘু ধারাই দেওয়া হলো? পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। একদমই তাই। দেখো, যখন এই ভাইরাল ভিডিওটা প্রকাশ্যে আসে তারপর থেকে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছিল। এই জয়ন্ত দাসকে সঙ্গে তার কিন্তু এই যে প্রসেন দাস, একে কিন্তু প্রসেনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং 5 দিন পুলিশ হেফাজতে নিয়ে নেয়। এই 5 দিন নিয়ে পুলিশ কি করলো, তাকে নিয়ে না যেই নাবালককে নির্যাতন করা হয়েছে তার খোঁজটা জোগাড় করতে পারলো না। আজ 5 দিন পর তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হলো। বিচারক তাকে জামিনে মুক্তি দিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন। এই যে প্রসেন দাসকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে যে বিভিন্ন এত লঘু ধারা কেন তাকে দেওয়া হলো, কেন তাকে পক্সো আইন দেওয়া হলো না, কেন বা তাকে একটা সামান্য ছোট ধারা দিয়ে তাকে জামিন দেওয়া হলো। আমরা যে ভিডিও ভাইরাল চোখে দেখেছি, যে ভিডিও ভাইরাল হয়েছে, তাকে পরিষ্কার দেখা যাচ্ছে যে মারধর করছে প্রসেন। সেই মারধরের ঘটনার পরে কেন পুলিশ তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল, বা কি পুলিশ হেফাজতে কেনই বা তাকে 5 দিন নিয়ে কি করলো, এই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ভীষণভাবে প্রশ্ন উঠছে। এবং শুধু তাই নয়, আজকে যখন জামিন হয়ে যায় তখন কিন্তু যেই সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে, সেগুলো সবই জামিনযোগ্য ধারা। ফলে সে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যায়। ফলে পুলিশের ভূমিকা নিয়ে বিশাল প্রশ্ন উঠছে। বেশ অরুণ, বেশ। জজ সাহেব কেসডারি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলাইস লালটু, এই কেসটা হয়েছিল 11/7 আগে। 11/7 ওরা প্রডিউস করে, অন্তর্বর্তী জামিন দিয়েছে 13/12-তে ফার্দার ডেট হয়েছে। 13/12 কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে, ভিডিও দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। আরিয়াদহের চাষ জয়ন্ত সিং আর তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ সামনে আসছে। এবার কি অভিযোগ? এবার বাতাসা কারখানার জমি দখলের অভিযোগও উঠে আসছে। দেখাবো অবশ্যই, কিন্তু তার আগে এই জামিন নিয়ে কোন কোন বিষয়গুলো উঠে আসছে অবশ্যই নজর রাখতেই হবে। আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায়, তাকে খুঁজে তার কর্পাসকে অন্তত খুঁজে বার করতে হবে, এবং আলটিমেটলি যদি একান্ত খুঁজে নাই পাওয়া যায়, কর্পাসকে খুঁজেই পাওয়া গেল না, তাহলে কিন্তু এই কেসটাই কিন্তু একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নির্যাতনের মামলায় কেন পক্সো নয়? পুলিশের ভূমিকায় প্রশ্ন অনির্বাণ গুহ ঠাকুরতার। পুলিশ সুমোটো একটা কেস, মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিষয় থাকবে যে বাচ্চাটির অত্যন্ত নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে, এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ডেডলি ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্ট দিয়ে কাজ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, যেখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে আমাকে অবাক করছে। আরিয়াদহের চাষ জয়ন্ত সিং, ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। একের পর এক অভিযোগ উঠে আসছে। কখনো এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে উঠে আসছে টোটো স্ট্যান্ড তৈরি করার অভিযোগ, টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, তোলার অভিযোগ। আবার কখনো বা আবাসন তৈরি হয়ে যাচ্ছে জমি দখল করে। কি কি অভিযোগ উঠে আসছে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে, দেখুন একে একে।
জয়ন্ত সিং, আড়িয়াদহের ত্রাস। এবার তার বিরুদ্ধে বাতাসা কারখানার জমি দখলের অভিযোগ, সেখানে তৈরি হচ্ছে আবাসন। কামারহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকা। স্থানীয়দের দাবি, এখানে আগে ছিল বাতাসা কারখানার ৮ কাঠা জমি। এই জমির মধ্যে 2 কাঠার একটা পুকুর ছিল। অভিযোগ, বছর 3 আগে মালিক পক্ষকে ভয় দেখিয়ে কারখানার 6 কাঠা জমি দখল করে নেয় জয়ন্ত। তারপর সেই জমি তারই এক পরিচিত প্রমোটারকে দিয়ে দেয়। দখল করা এই জমিতে এখন তৈরি হচ্ছে ফ্ল্যাট। এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে পুকুরের একাংশ। অভিযোগ, জয়ন্তর ভয়ে এই নিয়ে আগে মুখ খোলেননি কেউ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। জমি বলুন, বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। ভয় মুখ খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। এখানেই শেষ নয়, জয়ন্তর বিরুদ্ধে আরো অভিযোগ সামনে এসেছে। আড়িয়াদহের দোলপিড়ি মোড়, এখানে রয়েছে পুরনো রিক্সা স্ট্যান্ড। অভিযোগ, জয়ন্ত সিং আর তার সাগরেদ রাহুল গুপ্তা এই রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে টোটো স্ট্যান্ড তৈরি করে দিয়েছে। এখানে যারা টোটো চালান তাদের এককালীন মোটা টাকা দিতে হয় জয়ন্ত বাহিনীকে। এছাড়া প্রতিদিন তোলা। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাব, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা। বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে, এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা। সম্প্রতি আড়িয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড় হিম করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশার ছবিও। আড়িয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। সাদ্দামের সাম্রাজ্য দেখাবো। এই সাদ্দামের সাম্রাজ্যে কারা কারা ছিল? ছিল সাইরুল সর্দার, ছিল শাকাত আলী সর্দার, ছিল শাহজাহান সর্দার, আর ছিল আহেদ আলী মোল্লা। এবং এই ছিল অপরাধের সাম্রাজ্য সাদ্দামের। এবং মূর্তি বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা কিভাবে করত সাদ্দাম সর্দাররা দেখাবো আপনাদের। সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দামের ঘরের খাটের নিচে মিলেছে সুড়ঙ্গ, যা কাঁকড়ার খাল হয়ে মিশেছে ঠাকুরান নদীতে। এসব দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে প্রতারণা চক্র চালাতে কুলতলিতে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল সাদ্দাম। সাইরুল সর্দার, শাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা, এই 4 জন সাদ্দামের ঘনিষ্ঠ সাকরেদ। সবাই দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তার হাটের বাসিন্দা। এছাড়াও টাকা দিয়ে অনেক গ্রামবাসীকে দলে টানে সাদ্দাম। পুলিশের দাবি এই সবাইকে নিয়ে চলতো প্রতারণা চক্র, একেবারে টিম গেম। পুরনো মূর্তি দেখিয়ে খদ্দের জোগাড় করা হতো। সামনে থাকতেন গ্রামেরই কয়েকজন। দাবি করা হতো মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে ওই মূর্তি তারা কুড়িয়ে পেয়েছেন। প্রথমে সাদ্দামের দল বলতো কম দামে মূর্তি পাওয়া যাবে। মূর্তিও তৈরি করা হতো সুকৌশলে। মূর্তির নাক এবং কানের একটা অংশ তৈরি হতো সামান্য সোনা দিয়ে। সেই জায়গা থেকেই কিছুটা অংশ দেওয়া হতো পরীক্ষা করার জন্য। কম দামে আসল সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হয়ে যেতেন। মূর্তি নিতে পয়তার হাটে গেলেই শুরু হতো সাদ্দাম বাহিনীর খেল। ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত তারা। বিজ্ঞাপন দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে ডিল, তারপর টাকা আদায়, সবকিছুর জন্য দায়িত্ব ভাগ করা ছিল। চোরাচালান মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না।
এই সুযোগটাকেই কাজে লাগাতো সাদ্দাম বাহিনী। যদি কেউ প্রতারণার অভিযোগ করে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল সাদ্দাম সর্দার। প্রতারণার অভিযোগ উঠলেই সামনে ঠেলে দেওয়া হতো গ্রামেরই কয়েকজনকে, কেউ কেউ আত্মসমর্পণও করতেন। কখনোই সাদ্দাম বা তার ঘনিষ্ঠ সাকরেদরা সামনে আসতো না। যাদের পুলিশ গ্রেফতার করত তারা কয়েকদিন পর জামিন পেয়ে যেত। এরপর ফের শুরু হতো প্রতারণার খেলা। এই খেলা শেষ করতেই আসরে নেমেছে পুলিশ। কয়েক সপ্তাহ আগে নদিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তৎপর হয় পুলিশ, তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি, পয়তারহাটে অভিযানে গেলে দুজন আত্মসমর্পণও করতে চায়। পুলিশ তাদের ধরেনি, কুলতলিতে অভিযানও বন্ধ হয়নি। সাদ্দামের অবস্থান স্পষ্ট হতেই সোমবার ভোরে পয়তারহাটে যায় পুলিশ, তখনই গুলিও চালানো হয়। এই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 26 জনের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। এরপর পুলিশ আবার অভিযান চালায়। সাদ্দামের ঘরে খাটের তলায় মেলে সুড়ঙ্গের হদিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সাদ্দামের ঘর